স্বাগতম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন গোলপাহাড়ের আড্ডায়। এই আড্ডায় আমরা তুলে ধরার চেষ্টা করি চট্টগ্রামের সেই সব গুণীজনদের যাদের অবদান আমাদের শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে। দর্শক মণ্ডলী, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম চট্টগ্রামের হারিয়ে যাওয়া এক ঐতিহ্য পুঁথি নিয়ে। আজ সেই পুঁথিকে শুনব পাঠের মাধ্যমে। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব গোলাম মাওলা মুরাদ, সাধারণ সম্পাদক চট্টগ্রাম প্রেস ক্লাব। আছেন জনাব আলিউর রহমান, চেয়ারম্যান চট্টগ্রাম ইতিহাস ও সাংস্কৃতিক গবেষণা কেন্দ্র। আছেন শ্রীমতী মৌসুমী চক্রবর্তী, পুঁথি পাঠক। আরও আছেন জনাব জাহির মোহাম্মদ আলাউদ্দিন খান, পুঁথি পাঠক ও সংগ্রাহক। দর্শক মণ্ডলী, এখন আমরা আলোচনা শুরু করছি আমাদের অতিথিদের সাথে। আচ্ছা মুরাদ ভাই, আমি আপনার কাছেই জানতে চাচ্ছি, গত পর্বে আমরা পুঁথি সম্পর্কে জেনেছিলাম, আমাদের হারিয়ে যাওয়া এক ঐতিহ্য। আজ আমরা সেই পুঁথিকে পাঠ করে আমাদের এই প্রজন্মের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, যা আমাদের এই প্রজন্ম জানেই না যে পুঁথিটা কী বা এটা কিভাবে পাঠ করা হয়। তো এই সম্পর্কে আপনার অভিজ্ঞতাটাকে বা অনুভূতিটা কি একটু আমাদের বলেন। দেখেন, পুঁথিটা হচ্ছে যে আসলে আমাদের এই অঞ্চলের, বিশেষ করে চট্টগ্রাম, ময়মনসিংহ এই অঞ্চলের একটা ঐতিহাসিক একটা সাহিত্যিক নিদর্শন, যেটা প্রায় 350 বছর আগে ব্রিটিশ সরকার তার কাছ থেকে অনুদান নিয়ে ডক্টর দীনেশ চন্দ্র সেন তিনি মূলত এই পুঁথিগুলো সংগ্রহ করেন। বাংলাদেশে আসলে বিখ্যাত হচ্ছে যে মূলত ময়মনসিংহ গীতিকা হিসাবে, যেটাকে ময়মনসিংহের পুঁথি হিসাবে যেটা খুব বিখ্যাত রয়েছে। এর পাশাপাশি পূর্ববঙ্গ গীতিকা হিসাবেও এটাকে সংগ্রহ করা হয়েছে দীর্ঘদিন ধরে, অনেকগুলো পুঁথি এখানে সংগ্রহ হয়েছে। এই পুঁথিগুলো সংগ্রহ করেছেন মূলত আসলে আশুতোষ দে, এই যে বোয়ালখালীর যিনি আশুতোষ চৌধুরী, যিনি বোয়ালখালীর কলেজ আশুতোষ কলেজ প্রতিষ্ঠাতা। জি, তো এই পুঁথিগুলো আসলে বিশেষ করে আজকে যে পুঁথিটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে একটা ট্র্যাজিক প্রেমের একটা কাব্য রীতিমতো। সেটা আমরা পুঁথির মধ্য দিয়ে শুনে শুনে আমরা কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব। তবে এই পুঁথি নিয়ে আসলে গবেষণার প্রয়োজন আছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো আমাদের ইতিহাস সংস্কৃতি নিয়ে গবেষণা করছেন, তো এই যে পুঁথি যেটা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, এটা আমাদের প্রায় বিলুপ্ত প্রায় একটা অধ্যায়। তো এই সম্পর্কে আপনি আমাদেরকে একটু কিছু বলেন। ধন্যবাদ। ব্রিটিশ সরকার এই দেশে ক্ষমতা গ্রহণ করার পরে একটা ফান্ড দেয় ডক্টর দীনেশ চন্দ্র সেনকে, যেটা আমাদের মুরাদ ভাই বলেছেন। ওনারা 1900 শতকের শুরু থেকে পুঁথি সংগ্রহ করা শুরু করে। আমাদের যে আজকের পুঁথি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নুরুন্নেহ কবরের কথা। এই পুঁথিতে আমরা আমাদের চট্টগ্রামের ঐতিহাসিক 350 বছরের কিছু ঘটনা প্রবাহ জানতে পারি, কারণ এই পুঁথিটা সত্যি একটা ঘটনা থেকে সংগৃহীত করা হয়েছিল। এবং মজার বিষয় হচ্ছে একটা ঘটনা মানুষের মনে কতটুকু দাগ কাটলে সেটা 350 বছর ধরে মানুষের মুখে মুখে থাকে। অর্থাৎ এই ঘটনা ঘটেছে মোগলরা চট্টগ্রাম বিজয়ের আগে, অর্থাৎ 1666 সনের 27শে জানুয়ারি মোগলরা চট্টগ্রাম বিজয় করেছিল। তার আগের এই ঘটনা, কারণ মোগলরা যখন চট্টগ্রাম বিজয় করে তখন তারা পর্তুগিজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে, অর্থাৎ চট্টগ্রামে ফিরিঙ্গি জলদস্যু। শায়েস্তা খানের আগের ঘটনা না? শায়েস্তা খানের আগের ঘটনা। এটা হচ্ছে শায়েস্তা খান চট্টগ্রাম বিজয়ের পরে এটা এখন পর্যন্ত মুসলমানদের অধিকারে আছে। এর আগে কিন্তু কিছুদিন ত্রিপুরা রাজাদের হাতে থাকতো, কিছুদিন মগ জলদস্যুদের হাতে থাকতো। মগ জলদস্যুরা ফিরিঙ্গিদের সাথে একত্রিত হয়ে এই পুরো অঞ্চলে ডাকাতির একটা ত্রাস রাজত্ব কায়েম করেছিলেন। পর্তুগিজ আর কি, এই পর্তুগিজরা এটা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ডাঙ্গাচর, লালজেল চর এবং সিউফেল, যেখানে সার কারখানা আছে, এই সমস্ত এলাকা যখন চর হিসেবে উঠছিল তখন এই পুঁথিটা, এই ঘটনাটা ঘটেছে, সেই বিবরণ এখানে আছে। তো আমরা এখানে তিনটা জিনিস পাই। একটা হচ্ছে সমসাময়িক কালের সামাজিক অবস্থান, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভৌগোলিক, যে আমাদের পাহাড় সমুদ্র কীভাবে পরিবর্তিত হচ্ছিল সে একটা ঘটনা প্রবাহ, আর একটা হচ্ছে তখন পর্তুগিজ ডাকাতরা, মগ ডাকাতরা কীভাবে এখানে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এই তিনটা ঘটনা আমরা এই পুঁথি থেকে পাই। এর বাইরেও এই পুঁথির বন্দনায় আমাদের সুলতান বায়েজিদ বোস্তামির অবস্থান এবং আমাদের শেখ ফরিদ, যিনি শেখ ফরিদের চশমা বলা হয়,
এই বন্দনাতে তাদের কথা আসছে। এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক, এই বাজিদ বোস্তামি, উনি ইরানের বাসিন্দা না, এই চট্টগ্রামের মানুষ, সেটা নিয়ে একটা গবেষণা তথ্য করেছেন। এই পুঁথি থেকে নিয়েছেন। জি, জি। সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই, এই পুঁথির বন্দনাটা। তারপর আমরা আমাদের পুঁথি পাঠের আলোচনায় চলে যাব। আচ্ছা, ঠিক আছে। নুরুন্নাহ কবরের কথার বন্দনাটা এরকম: চারদিক মানিয়ে আমি কইলাম মনস্থির, মাথার উপরে মাইনম ৮০,০০০ পীর। ৮০,০০০ পীর মাইনম ৯ লাখ পেগাম্বর, শিবের উপরে মাইনম চাডিগা বন্দর। নাসিরাবাদে মানি সাহারে সুলতান, দেশ বৈদেশ হইতে আইসে মমিন মুসলমান। তারপরে মানি আমি ফকির শেখ ফরিদ, নেজামুলিয়া মানুম তার সাহারিত। কাইসার মুখেতে মানি গ্যারাম ও বন্দর। এখানে একটা মজার বিষয় হচ্ছে, কর্ণফুলী নদীর নাম ছিল তখন কাইচা নদী। এই যে পুঁথিতে আসছে কি নদী? কাইচা নদী। কাইচা কাইচা কাইচা। এই কাইচাটা কিভাবে কর্ণফুলীতে হয়েছে সেটা আমরা আবিষ্কারের চেষ্টা করছি। ১৭শ শতক পর্যন্ত, ১৮শ শতকের শুরু পর্যন্ত এই নদীটার নাম ছিল কাইচা নদী। এই পুঁথিতে তার প্রমাণ আছে। বটতলি মৌজার মান্যু মহসিন কবর, অর্থাৎ হযরত মহসিন আলিয়া বটতলিতে আছে, সেটা এখানে আসছে। ছড়াছড়ি মানি কহি ডলু সেনাতনী। এই যে আমাদের বন্দনা, সেক্ষেত্রে আমরা যে ইতিহাস ঘটনাগুলি পাই। তারপর এখানে একটা বিখ্যাত কবিতার লাইন, সেটা আমাদের সাহিত্যতে চিরন্তন হয়ে আছে: হিন্দু আর মুসলমান একই পিণ্ডের দড়ি, কেহ বলে আল্লাহ রসুল, কেহ বলে হরি। কেউ বলে আল্লাহ রাসূল, আর কেউ বলে হরি। কি চিরিবিষ্ট সুন্দর করে একটি সমতার জ্ঞান, একটা যে। দোফা করি নিয়ে পারত রাম রহিমান। অর্থাৎ বলছে, এত সুন্দর করে বলছে, হিন্দু আর মুসলমান একই পিণ্ডের দড়ি, আমরা সবাই এক সৃষ্টি থেকে এসেছি। এই যে একটা চিরন্তন কথা, এটাই বন্দনার শেষের দিকে এসছে। তো এই ঘটনা প্রবাহ নিয়ে আমরা একটু আলোকপাত করতে চাই। এই নুরুন্নাহ কবরের কথা পুঁথিটা হচ্ছে একটা ট্র্যাজিক প্রেমের কাহিনী, অর্থাৎ বাংলা সাহিত্যে যে সমস্ত বিয়োগান্ত কাহিনী আছে তার অন্যতম এটা সম্পর্কে ডক্টর দীনেশ চন্দ্র সেন এটার ভূমিকায় বলেছে যে মহুয়া মলুয়া যে সমস্ত ময়মনসিংহের গীতিকা আমাদের দেশে খুব প্রচলিত এবং যেগুলি নিয়ে বিখ্যাত অনেক আলোচনা হয়েছে, সম্প্রতিকালে অনেকগুলি সিনেমা হয়েছে, তার চেয়ে এই ঘটনাটা আরও হৃদয়স্পর্শী। কারণ এখানে হচ্ছে তারা না জেনে একটা অসম সম্পর্কে জড়িয়ে যায়। যখন তারা যে এই ঘটনাটা জানে, সেটার প্রায়শ্চিত্ত করতে তাদের জীবন শেষ হয়ে যায়। একজন যুবতী, একজন যুবক। তো সেই সম্পর্কে আমরা জানবো আমাদের পুঁথির মাধ্যমে। দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমরা একটু পুঁথিপাঠ শুনে আসি মৌসুমী চক্রবর্তীর কাছ থেকে। নাম তার নজমিয়া, মানুষ আসিল সোজা, সরা মতে নামাজ পড়তো, ফালতো ৩০ রোজা। হেফজ আসিল দিলে তান কোরআন ও হাদিস, বালা মতে পড়তো তিনি এনসাফ ও তারবিজ। গোলা ভরা ধান আর ফয়ের ভরা মাছ, বাড়ির পিছে বাগবাগিচা, নানান ফদর গাছ। বাদাম নুহা বড়িয়ে রে শতে শতে ধান, বেয়ার হরিত নজু হাইসার উজান রে, হাইসার উজান। মাও নাই বাপ নাই, নাই রে সুদর ভাই, দাদি বিনে মালেকের ঘরে কেহ নাই। ৮০ বছরের বুড়ি ২ অক্ত রাধে, সাইগরে জোয়ার আইলে বুকুরি খান্দে। খান্দে বুড়ি রাউদরি শুনিতে অদ্ভুত, হাড়ি কুমুরির মতো করে পুত পুত। জোয়ারে নোয়ালি রে ফুট বানাই নোয়ালি, হন হাঙ্গরে হন হুমিরে মোর ফুতরে হালি। নাতিরে লইয়া বুগে হাঁদি লরে দাদি, শ্যামরা নাতিরে মোর নহরালি সাদিরে ফুট, নহরালি সাদি। আরা ফল বুড়ি রে সে পাড়ালে হরে, ফুদর শোকে হাঁদি হাঁদি গেল রে হাই মুড়ে রে,
গেল রে হায় মোরে। এই পুঁথির মাধ্যমে আমরা যে মালেক এবং নজুমিয়া এবং একটু বুড়ি দাদির কথা জানলাম, সম্ভবত এটি নজুমিয়ার মা, মালেকের দাদি। তো এই সম্পর্কে আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বুঝিয়ে বলেন। আচ্ছা, প্রথমে হচ্ছে এই নুরুন্নাহ কবরের কথা। এই ঘটনাটা হচ্ছে আপনারা জানেন এখন যেখানে পটিয়া বড়উঠান উপজেলা আছে, পটিয়া বড়উঠান ইউনিয়ন আছে, সেই এলাকায় সেখানকার একজন সমৃদ্ধ সওদাগর ছিল নজুমিয়া। তার অনেকগুলি সওদাগরি নৌকা ছিল। তখন কিন্তু রাঙামাটির উজান থেকে বিভিন্ন চিকন ধান, যব, তুলা এই সমস্ত তারা বড় বড় নৌকাতে করে বছরের একটা নির্দিষ্ট সময়ে শুষ্ক মৌসুমে ওখান থেকে আমদানি করে সারা বিশ্বে ছড়িয়ে দিত। এই নজুমিয়া সওদাগর এক ফাগুন মাসে তার সমস্ত নৌকার বহর নিয়ে সে উজানে যাচ্ছিল, উজান থেকে আসছিল ধান, যব, গম, অন্যান্য যে দামি ফসল। আসার সময় হঠাৎ একটা ঝড় তুফান উঠে, এই তুফানে নজুমিয়ার সমস্ত নৌকা ডুবে যায় এবং নজুমিয়াও হারিয়ে যায় এই কাইচা নদীর, কাইচা মানে কর্ণফুলী নদীর মাঝখানে। তখন হচ্ছে কি ওই নজুমিয়ার একটা ছোট সন্তান ছিল, তার বউ কিন্তু তার আগেই ছেড়ে গেছে তাকে। ওই সন্তান জন্ম দেওয়ার পরপরেই এই নজুমিয়ার বউ তাকে ছেড়ে আরেকজনের সাথে চলে গেছে নজুমিয়া বেঁচে থাকতে। তখন হয়েছে কি এই বুড়ি তার নাতিকে নিয়ে লালন পালন করত। তখন এই বুড়ির বিলাপটা আমরা শুনলাম যে পুত তুই নোয়াইলি আর কিশোর নাতির বিয়ে ন করাইলি, এই কথাটা সে বলছে। এরপরে আমরা এই পুঁথির নায়ক হচ্ছে মালেক, এই নায়ক হচ্ছে নজুমিয়ার ছেলে। আমরা পরবর্তীতে তার অংশটা জানবো পুঁথির মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা এখন আবার পুঁথি পাঠের পরবর্তী অংশটা শুনে আসি। নজর সহিত ছিল তারারে, মধ্য একখান ধানর হোডা, সামনা সামনি বাড়ি, সেমরা মালিকের লাগি ফাড়ি যায় রে বু, খেতালাস গর দিলে ফাইল বড় দু, ভুলিল আগের হাথা ভুলিল সকল, মালিকের হারণে তার সাদা দিল। একেলা ঘরে তাকে আর কেহ নাই, বাত রাঁধি দিত নূর মাঝে মাঝে আয়, মালেকের দেখি নূর পুরিত পরাণ, লিপি পুষি দিত সদাই গর ভারী খান, মেডির কলসি ভরি আনি দিত পানি, মালেকের দেখিবারে গোমটা দিত টানি। নায়ক মালেক চলে আসছে। মালেকের বাবা নজুমিয়া যে সম্পত্তি সব হারিয়ে যাওয়ার পরে সে নিঃস্ব হয়ে গেছে। তখন সে এই লালদিয়ার চর যেখানে আছে রাঙাদিয়ার চর, সেখানে সে একটা ঘর করে সাগর থেকে নদী থেকে নতুন করে যে চর সেখানে চাষাবাদ শুরু করেছে। তার সামনাসামনি ঘর ছিল আজগর। আজগর হচ্ছে আমাদের নায়িকার বাবা নুরুন্নেহা। এই যেহেতু সামনাসামনি ঘর ছিল, নুরুন্নেহা মাঝে মধ্যে গিয়ে মালেকের ঘরে ঘর ধোয়া মোছা করতো, তাকে একটু সাহায্য করত। এর মধ্যে তাদের মধ্যে একটা সম্প্রীতি গড়ে ওঠে। এবং এই নুরুন্নেহা এত বিখ্যাত বাংলা সাহিত্যের একজন চরিত্র, সেটা আশুতোষ চৌধুরী এই পুঁথি সংগ্রহ করার সময় বলে গেছে। অর্থাৎ এই পুঁথি সংগ্রহ করাটা ছিল একটা মহাকাব্যিক ব্যাপার। হয়বত আলী অথবা কাদিরের বাব নামে একজন সাম্পানের মাঝি এই পুঁথিটা জানতো। আশুতোষ চৌধুরী এর আগে পর্যন্ত সম্ভবত এটা আসলে ডার্কে ছিল, কেউ জানতো না এই পুঁথিটা কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, কার কাছে ছিল। এটা খুব বিখ্যাত একটা পুঁথি কিন্তু, বাট কেউ বুঝতে পারেন এটা কোত্থেকে এসেছে। সেই কারণে এই কাদেরের বাপকে সেটাকে খোঁজার জন্যই মূলত আসলে। আচ্ছা, এই কাদেরের বাপ ছিল ওই পেশকার আলী হাট, অর্থাৎ আমাদের আনোয়ারা, সেখানে পেশকার আলী হাটের পাশে তার বাড়ি ছিল। তো আশুতোষ চৌধুরীর এক জমিদারের মাধ্যমে এই পুঁথির খবর শুনতে পাই। এটা হচ্ছে আপনার 1928 সালের দিকে, আজকে থেকে প্রায় 100 বছর আগে। তখন উনি বারবার তার ঘরে যায়, ওই লোককে পায় না। সে বলে যে যখন প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করে, সবাই বলে যে উনি ঘরে থাকে না, সাগরে সাম্পানে থাকে। তখন উনি খুঁজতে খুঁজতে আমাদের শিকলবাহা যে খাল আছে কক্সবাজার রোডে, এই শিকলবাহা খালের মোহনায় একদিন এই কাদিরের বাবা মাঝি হয়বত আলীকে পায়। তখন উনি বললেন যে ভাই, আপনাকে আমি কোথাও পাই না কেন, আপনি ঘরে যান না, স্ত্রী পুত্রের কাছে যান না, নদীতে কি করে সারা বছর থাকেন?
বলো যে বাবু এই নুরুন্নাহা মাইফাও আর অন্তরে গিয়ে যখন আমি এই ফুতিব পড়ি, অর্থাৎ যখন আমি এই পুঁথিটা পড়ি তখন আমার অন্তরটা ছিঁড়ে যায়, এবং আমার সাথে যারা কৃষক তারাও এই পুঁথিটি শুনে কান্নাকাটি করে, তখন আমার বুকটা শান্ত হয়, আমি সাম্পা নিয়ে থাকি। এবং তার সে তখন মানে- এটা হ্যাঁ। বলতেছিল যে আসলে যে এই মানে কাদেরের বাপ যে সে নিজে ঘর বাড়ি ছেড়ে দিয়েছে শুধুমাত্র এই পুঁথির নুরুন্নাহারের টানে। জন্য। এই নুরুন্নাহার কথাটা যখন সে বলে বলে। তখন তার দু চোখ বেয়ে পানি মানে পানি পড়তে থাকে, এবং এবং সেটা সে গ্রামের লোকজনের কাছে যখন শোনায়, কৃষকদের কাছে যখন শোনায়, তারাও কান্না করে। তারাও এবং এই কান্না করতে করতে তাদের বুকটা একটু শান্ত হয়, এবং এরপরে সে আর নিজের ঘরেই থাকতে চায় না, এই সাম্পান সাম্পান নিয়ে নিয়ে থাকে। নিয়ে সে নদীতেই নদীতে থাকে। থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে নুরুন্নাহার কিন্তু তার কিছু না, 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 সে হচ্ছে এই ঘটনাটা হচ্ছে 300 বছর আগে, 300 বছর আগের। সে বংশ পরম্পরায় সেটা শুনে আসছে। শুনে তখন আসছে। হচ্ছে আমাদের যারা গ্রামীণ পালাকা ছিল, গায়েন ছিল, তারা একজন আরেকজনকে শিখিয়ে যেত, অর্থাৎ একজন ওস্তাদ থাকলে তার সাগরেদ আর 10 জনকে শিখিয়ে যেত, জি। তারা সেটা মনে মনে মানে মুখস্থ করে রাখে। এবং 1928 সালে এই প্রথম আশুতোষ চৌধুরী একদিন মানে এই নৌকা নদীর তীরে বেঁধে সাম্পান, কাদিরের বাবা হয়বত আলী মাঝি এই পুঁথিটা গান করেছেন, অনেক কৃষকরা এসে সমবেত হয়েছেন, উনি সেটা নোট করেছেন যে পুঁথিটা আমরা আজকে পেয়েছি। এরপরে আমরা পুঁথির অংশে চলে যাই। তাই আই যে দেহি ফোডা ফুল হাই রে হাসি হলি বন বনাইয়া উড়ে রে ভোমরা মধু হাই তো বলি কিয়েরো ঘর কিয়েরো বাড়ি কিয় রান্ধা বাড়া রসের টানত হসি হসি ফরি গেয়ে গিরা আর নয়নে সাইলো হইনা আর নয়নে সাইলো বিজুলি চমকি যেন মেঘর হলত ধাইলো ফরিল ফরিল যেন মাদাত ফরিল ঠাডার সুন্দরীর মিকা মালিক ফিরি ফিরি সাই গো ফিরি ফিরি সাই নুরুল নাহার মাউতারে ঘরে আনে ডাকি আদর করি খাওয়াই দিত তরমুজ ক্ষীরা বাকি মৈশুর দই দিত আর কুশালেরও মিডা দুদুর হঙ্গে মিয়া দিত পাকনেরও পিডা কিল দুপুরে কেতিয়াল বাই কেতত দিত মই মালেক যাইতো পিছে পিছে বোকাবে না লই সিডিং মাছর চালন আর গিরিং চৈলর ভাত মশা বাঁধি নিত কেতাল দিয়া কলার পাত আইলোর পারত বসিয়ে রে তারা দোনজন খুশি হইয়া খাইতো তারা বাপু তোর মতন। এই পর্বে আমরা যেটা দেখলাম এখানে ওদের দুইজনের কিভাবে প্রণয়টা হলো সেটা সম্ভবত এটাই বোঝালো। আর আমাদের সেই খাওয়া দাওয়া যেটা বললো সেই প্রাচীন কালের সেই একদম চট্টগ্রামের খাবারের কিন্তু খাবার। একটা আলাদা ঐতিহ্য আছে, ন্যাচারাল খাবার, অর্থাৎ প্রাকৃতিক খাবারের সব বর্ণনা কিন্তু এই পুঁথিটার এখানে মধ্যে চলে আছে। আসলো। হ্যাঁ, এই যে তরমুজ, চিরিং মাছ, বাঙ্গি, চিরিং মাছ, চিরিং মাছ। যেটা আমাদের চকরিয়াতে পাওয়া যায় চকরিয়াতে। প্রচুর, আমাদের খালে পাওয়া যায়। চিরিং মাছ খাওয়ার যে মজাটা সেটা কিন্তু এই পুঁথিতে আসছে। পুঁথিতে আসছে। তারপর হচ্ছে দেখেন চট্টগ্রামের সবচেয়ে মানে নাম করা যে খাবারের ইয়েটা ছিল সেটা হচ্ছে যে মোচা 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 হ্যাঁ, মোচা ভাত, যেটা মোচা ভাত। এই কলা কলা পাতা পাতার দিয়ে, মধ্যে হ্যাঁ, বিভিন্ন রকমের খাওয়াটা। তরকারি, অল্প 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 তরকারি, মাছ, গোছ, তরকারি এবং ভাত, ভাত। সবগুলোকে একসাথে বেঁধে কলা খেতে পাতা নিয়ে দিয়ে যেত। বেঁধে এটা খেতে পিঠে নিয়ে করে ক্ষেতের আলে নিয়ে যেত। কেন? দুপুর সারাদিন কাজ করতো, দুপুরবেলায় কাজের মাঝখানে এই ন্যাচারাল খাবার খেত, আর সেজন্যই চট্টগ্রামের মানুষের স্বাস্থ্য ছিল খুব সুঠাম। আমরা যে মুরগির এই দোচোয়ানি বলি, মুরগির মানে এই যে আলাদা করে একটা রান্না, সেটাকে এখন মোচার মধ্যে তারা পরিবেশন করে রোস্টটা, রোস্টটা। হোল রোস্টটা। তো তাইলে আমরা এখন বাকি অংশে যাই। ওরে দেয়াঙের পাহাড়ের নিচে পাহাড় দরিয়া নয়া সরে ফরিল নাম রঙ্গ দিয়া
নয়া সরে নয়া বস্তি সারা সারা গাছ ফেরা বনে জাগদি থাহে লইটা রিসা মাছ। আয় হাই রে নয়া চরে বলা জমিন দুনা হই রে ধান নোনা মারার ঢরে মাইসে দিয়ে মেডির বান বলি বলি গরু মৈশোর গায়ত ভাসে তেল গরকি আর মরকি আইলে একেবারে গেল। রং দিয়ার সরেত ভাইরে এমনি মিডির বল হানি বুয়ে শতরুয়ার ধানেরও ফসল ফুগল উত্তুন আসিয়ারে হ্যাঁ তালাস গড় রং দিয়ার সরে ভাইরে বাইন্দে নয়া ঘর রে বাইন্দে নয়া ঘর। আয় হাই রে নয়াগড় বাইন্দি খেতাল উলুসনর সানি সোডগরি খাইটি ফই ডাবর মতন পানি খেতি গড়ে খেতিয়াল জবিন আওয়াল হেরাতিতি ডাক দি মইসে জোরে গড়ে হাল। বুড়া খেতিয়ালের হইনা উড়ন্ত যৌবন হাতে হাম হরে দিলে খুশি হানি খন ফরসি বেশাই ঘরের ডাকে চৈতালির বাই আপন যৌবন হইনা ফিরি ফিরি চাই রে ফিরি ফিরি চাই। এই পর্বে আমরা ওনাদের পুঁথিপাঠের মাধ্যমে যেটা জানতে পারলাম যে এখানে একটা প্রাকৃতিক দুর্যোগ, তারপরে আমাদের যে ক্ষেত খামারের যেই চাষের পদ্ধতি যে বললেন গরু সর লইজার হেরাতিতি, হ্যাঁ, যে কিভাবে সেই খামার করত, চাষ করত এবং কি কি উৎপাদন হতো। পুকুরের ছোট্ট একটা পুকুর ছিল, ছনের ছানি ঘর ছিল, পুকুরের পানি ডাবের মতো স্বচ্ছ ছিল। মানে এই যে তখনকার দিনের যে আমাদের পরিবেশ কি সুন্দর ছিল, মানে আপনার বিশুদ্ধ ছিল এবং উৎপাদন ক্ষমতা যে কত ভালো ছিল, এগুলিই সম্ভবত বুঝিয়েছে না আমাদের। এই পর্বে আমরা দেখতে পাচ্ছি মালিকা এবং নুরুন্নাহার মধ্যে প্রেমের সম্পর্কটা পারিবারিকভাবে হয়েছে, অর্থাৎ এক পরিবারের সাথে আরেক পরিবারের জানাশোনা, এটা আমরা দেখলাম। এখন দেখছি তাদের জীবন যে সাংঘর্ষিক ছিল, বিশেষ করে কর্ণফুলীর তীর অথবা আমাদের যে প্রতি বছর সামুদ্রিক ঝড় হয়, সে কারণে তারা এই যে ফসলের ক্ষতি হয়, সেই ফসলের ক্ষতি থেকে ক্ষেত খামারকে রক্ষা করার জন্য প্রাকৃতিক বাঁধ দেওয়ার কথা এসছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে তখনকার যে পুকুরের যে ব্যবস্থা ছিল এবং স্বচ্ছ পানি, সে কথাটা আসছে। এর বাইরে যে কথাটা চমৎকারভাবে আসছে, আমাদের জমির উর্বরতা, সেটা শুধু পুঁথিতে না, ব্রিটিশরাও বলেছে বাংলাদেশের সবচেয়ে উর্বর জমি হচ্ছে চট্টগ্রামের পাহাড় বিধৃত যে জমি সেগুলি, কারণ পাহাড় থেকে বিভিন্ন গাছের পলি জমতো, পাতা পচা এবং পলিমাটি জোয়ারের সময় যে এটা আসতো, বৃষ্টির পানিতে ধুয়ে পাহাড় থেকে আসে, আবার নদী থেকে নদীর যে পলি সেটা দিয়ে একটা কম্পোস্ট যে আমাদের প্রাকৃতিক সার, সেটা হয়ে যেত। যে কারণে বলা হচ্ছে প্রতি কানিতে, অর্থাৎ 40% জমিতে 100 আড়ি ধান হতো, প্রচুর ধান, কয়েক মণ ধান পাওয়া যেত। ব্রিটিশ আসার আগে আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে সেরকম লিখিত কিছু হয় নাই, যে কারণে আমাদের পল্লী কবিরা যে কাজটা করে গেছে, চারণ কবিরা এই পুঁথিগুলি তাদের অন্তরে ধারণ করেছে এবং সেই সাথে আমাদের ইতিহাসের একটা অনুষঙ্গ দিয়ে গেছে, মানে এটা যেটা হচ্ছে আজকে আমাদের আমরা ইতিহাসের গবেষণার ধারাবাহিকতা মাধ্যমে বলতে পারি, একদম একটা সিনেমা দৃশ্যের মতো আমাদের চোখের সামনে ফুটে মানে আপনি উঠছে। পুঁথিটা যখন পড়ে না, তখন আপনার একটা দৃশ্যের চোখের সামনে দৃশ্যকাব্যের ভেসে মতো ওঠে। চোখের সামনে ভেসে ওঠে, যে ঠিক এরকমই ছিল এরকমই পরিবেশটা, এরকম মনে হয় যেন মালিক আমার সামনে, এই নাহার আমার সামনে, নুরুন্নেহা আমার সামনে, প্যারাবন আমার সামনে, 100 আড়ি ধান হচ্ছে, সে ধানটা আমার সামনে, মানে পুকুরে এই পুরো, পুকুর, হ্যাঁ, যে টলটলে যে পুকুরের পুকুরে কথা পাঁচ, বলছে, সেই ছনের হ্যাঁ, ছানি ঘর, ছনের ছাউনি ঘর আপনার চোখের সামনে ভেসে উঠবে, যে সেই দৃশ্যটা যেন চোখের সামনে ভাসে। আরেকটা জিনিস রাঙ্গাদিয়ার কথা চরের বলেছে, ওপর, জি। এটা এখন বর্তমানে মনে হয় সিওফল, যেটা সিএফএল জি, আছে, জি। তারপর ইয়ে আছে আপনার ওই যে বিভিন্ন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অনেকগুলি বিপিসির ভবনের ওই পাশে এলাকা আছে। নিয়ে এটা হচ্ছে আসলে এখানে বলেছে রঙ্গদিয়া শব্দটা, আসলে এখন আস্তে আস্তে এখন পরিবর্তিত রাঙ্গাদিয়া হতে বলে। এটাকে রাঙ্গাদিয়া চলে এসছে। আচ্ছা, এবার আমরা পুঁথি পাঠের বাকি অংশটা শুনব। এমনি কাইলে কি হইল শুনো বিবরণ ফুরানো বন্ধের সনে
হইল দর্শন। সোডো হাইল্লা ফিরিত্রে ভাই হাটলের আডা, সারাইলে সারন নজয় এমনি বিষম লেডা। সোডো হাইল্লা ফিরিত্রে ভাই হইল্লার রাও, উদরি উদরি উড়ে হইজাত মারে খাও। সোডো হাইল্লা ফিরিত্রে নারিকেলের তেল, রইদে উনাই গেল রে ভাই রইদে উনাই গেল। সোডো হাইল্লা ফিরিত্রে ভাই নারকেলের তেল, রইদে উনাই গেল রে ভাই রইদে উনাই গেল। মাও ঘুমাও বাবু ঘুমাও ডাকে তারা নাক, ঘর বাহির হইল কন্যা দুয়ার করি ফাঁক। এক পাও চলে আগে আরেক পাও পিছে, উতলা হইয়াছে কন্যা দারুণ মাতার বিষে। রাইতর নিশি হয়ে তখন গরবারি নিজুম, চমকি উডিয়া মালেক চোখে নাই যার গুম। বাহিরে আসিয়া দেখে নুরুন নেহার খারা, দহিনালি বাওয়ার আসমানে জলে তারা। রং দিয়ার পশ্চিমেতে বেড়া মশাই ঘর, লামসে দিয়া বাড়ে সদাই নয়াবাদির সর। ঢেউ হরে বাইজা বাড়ি আইলে জোয়ার, হত গদু পালাম চলে নাই রে সুমার। সেই না সাগরের মাঝে হারমাদার দল, লুটারা যে হরে তারা বড় বেয়া হয়। বাহাদুরে সদাই হরে দাগাবাজি, সাইগরে হারমাদর ডরে হাফে নায়র মাঝি রে ভাই হাফে নায়র মাঝি। আয় হাই রে উজান ডেকের বাকে রে, সেই উজান ডেকের বাকে দলে দলে কত ডাকু কাবদি বসি তাকে। ওই দেশে খামাইয়া আসে যত সয়দাই ঘর, বাউটা তুলিয়া ধরে ডিঙ্গার উপর। দুরন্ত হামবাদার ডাকু কিনা কাম না করে, তেলেস মাতির নাওরে তারার পঙ্কির মতো উড়ে। পরানোর লালসনাই বড়য় জাহিল, সাইগরে লরিত তারা নাই হয় কাহিল। হান্দিতে হান্দিতে আজগর ভাঙে ফেলার বুক, ঘরে ফড় বেশি ডাকু উলিল সন্দুক। তাহা হরিছিল যত সব লইল লুডি, নুরুন নেহায় নত লাগি মাতা উডি উডি। দুরন্ত হারমাদা ডাকু কিনা হাম হরে, হইনারে বাঁধিয়া লইল হাঁদের ফরে। মালিকেরে লইল তারা হাতত পায়ত বাঁধি, দুলা হইনা লইল যেন হরাই বসাদি। হাঁদিতে লাগিল হায়রে বুড়া হেতিয়া, সুখের সংসার তার হইল বেনা। আয় হাই রে হারমাদারের নৌকারে সেই ঢেউয়ের তালে তালে, সিঁদুরানি উড়ে নৌকা বাতাস লাগিয়ে পালে। বেহুশ হইয়াছে কন্যা কান্দিয়া কান্দিয়া, নৌকার ডেরায় তারে রাইখাছে বান্দিয়া। বেফরদা বেয়ে কন্যায় অঙ্গে নাই রে বাস, মাতার চুলো কইল আওয়াল দারুণ বাতাস। মালেকেরে দিয়ে তারা পিছে মোরা বান,
হাতের দরদে তার নিরলি যার প্রাণ। গাছ বিরিখে নাই রে সে ধুধু বালুর সরে, হয় একজন যাইলা তথায় সাগরে মাছ ধরে। রাঙা সূরজ ডুবে তখন হালা পানির তলে, জাইলারে লোহাই ডাকু উডিল দলে বলে। কেউ যাইলে ভাতের রাউন, কেউ কুডের মাছ, এমন সম তারার মাথা ফলল যেন বাস। কেউ লইল ফালর বাঁশ, কেউ লইল ফই, কেউ কেউ যাইল ধামা দাওলই। দাঙ্গা শুরু হইল রে সে ধুধু বালুর সরে, হারো মাথা ফাড়ি গেল গো কেহ গেল মইরে। এই পর্বে আমি যেটা বুঝলাম এখানে একটা হলো যে জলদস্যু, এই পর্তুগিজদের যে আমলে যে জলদস্যু ছিল তাদের কথা বললো, আর কালাপাইন্না যেটা বললো, যেটা এখনো যেটাকে ট্রায়াঙ্গেল কি বলে মনে হয় এটাকে, না যেখানে জাহাজ হারিয়ে যায়। হারিয়ে যায়। হ্যাঁ, তো এই দুইটা জিনিস সম্পর্কে আমরা জানতে পারলাম। আপনি একটু খুব সংক্ষেপে একটু। আচ্ছা, এখন যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আমি খুব সংক্ষেপে এই পুঁথির পুরো কাহিনীটা আপনাদেরকে বলবো। এখানে পর্তুগিজ জলদস্যুরা অর্থাৎ 1400 এবং 1500 শতকে কিভাবে এখানে ত্রাসের রাজত্ব করেছিল সেই কথাটা আসছে। তাদের ইস্পাতের নৌকা ছিল, আমাদের ছিল কাঠের নৌকা। তাদের নৌকাগুলি খুব দ্রুত চলতো, পালের নৌকা, যে কারণে তারা সহজেই আমাদের সদাগরে সবকিছু লুটপাট করে চলে যেত। এখানে একটা কালাপাইন্নার কথা আসছে, যেটা এখনো আছে। এটা একটা ঘুরপাকের মতো, কালাপাইন্না হচ্ছে চকরিয়াতে একটা জায়গা এখনো আছে, তারা ওখানে ঘাঁটি করেছিল। তারপর ট্রায়াঙ্গেলের কথা যেটা বলা হয়েছে সেটা এখনো আছে। সেখানে এখনো জাহাজ চলাচলের সময় এই এলাকাটা তারা এড়িয়ে যায়, কারণ ওখানে যে ঘূর্ণিবায়ু আছে, পানির যে ঘূর্ণায়ন আছে, সেখানে কোনো জাহাজ পড়লে সেটা পানিতে ডুবে যায়। এখন এর পরের কাহিনীটা আমরা সংক্ষেপে বলবো। মালেক এবং নুরুন্নাহার প্রেম হওয়ার পরে সেটা সবাই জেনে যায়। একদিন মালিকের মা, নুরুন্নাহার মা মালিককে বলে যে, বাপ তুই সব ঠিক আছিস, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তুই নুরুন্নাহাকে বিয়ে করতে পারবি না। বলে যে কেন? বলে যে আমি তোর মা, অর্থাৎ আমি নজু সদাগরের বউ ছিলাম, সেখান থেকে পালিয়ে এসে এই আজগরকে বিয়ে করেছি, অর্থাৎ তোর মা হচ্ছে আমি এবং নুরুন্নাহা হচ্ছে তোর বোন, কিন্তু বাপ দুইজন। এই কথা শোনার পরে মালিক কিন্তু আকাশ থেকে পড়ে যে আমি আমার বোনের সাথে প্রেম করলাম। তখন সে সুখে দুঃখে এলাকা ছেড়ে পালিয়ে যায়, মানে দেশান্তরিত হয়ে যায়। মালিক এই কথাটা শোনার পরে নুরুন্নাহা ভাইয়ের সাথে প্রেম করেছে এবং একটা বদনাম রটে যাওয়ায় সে চরম অপমানে ধীরে ধীরে নিঃশেষ হয়ে মারা যায়। এবং সেটা 2-3 বছরের মধ্যে সে মারা যায়। মালিক এখান থেকে পালিয়ে গিয়ে আবার উজানে গিয়ে ব্যবসা শুরু করে এবং তার প্রতিপত্তি হয়, সে একটা বড় নৌকা সংগ্রহ করে। সেই নৌকা নিয়ে তার বোন হোক অথবা তার মা হোক তাদের সাথে দেখা করতে আসে। সেখানে এসে দেখে নুরুন্নাহা মারা গেছে কয়েকদিন আগে, তাকে সমাহিত করা হয়েছে নদীর তীরে, কাইচা নদীর তীরে। সেখানে গিয়ে সে ওই রাত দিন নুরুন্নাহার কবরে কান্নাকাটি করতো। একদিন মাঝরাতে নুরুন্নাহার কবর থেকে একটা শব্দ ভেসে ওঠে যে, ভাই তোল্লাই বলি ফরান ফুরে, আর এখন শরীর নাই, আর মাংস ফুঁচি গিয়ে, কিন্তু তোরে যে আমি মনত করি, কোনোদিন নৌফরি ফরিতে পাইতেন না, আর যে ভালোবাসা মহব্বত চিরদিন তাই যাব। এই কথাটা শুনে মালিক পাগলের মতো দিগ্ভ্রান্ত হয়ে দেশ থেকে দেশান্তরিত হয়ে যায় এবং সেই থেকে এই পুঁথির নামটা হয় নুরুন্নাহ কবরের কথা। কবরের বিষয়টা আসলে মূলত এই কারণে এসেছে। শুধু একটা শব্দ বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা এসেছে যে প্রীতি কাঁঠালের আঠা। মানে আমরা এখন একটা গান এসছে না, অল্প বয়সে প্রীতি কাঁঠালের আঠা, প্রীতি কাঁঠালের আঠা লাগলে আর ছোটে না, এখন অনেক গান এসছে না। এই পুঁথিগুলো থেকে আসলে এই শব্দগুলো এসছে। তো ছোটবেলার এই প্রীতিটা আসলে মানুষের হৃদয়ে দাগা লাগার মতো, মানে অনেক বেশি মনে পড়ার মতো একটা ঘটনা। সে কারণে এই করুণ কাহিনীটা এই কবরের মধ্য দিয়ে আসলে সমাপ্ত হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আপনাদের সাথে আগামীতে আবার দেখা হবে নতুন কোনো হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে এবং নতুন কোনো অতিথিদের সাথে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।